গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি এইচ.জি. ওয়েলসের সায়েন্স ফিকশন উপন্যাস দ্য আইল্যান্ড অব ডক্টর মরো। আজ প্রথম পর্ব। ভূমিকা 1887 সালের 1 ফেব্রুয়ারি 1 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও 107 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে পরিত্যক্ত কোনো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লেডি ভেইন নামের জাহাজটা ডুবে যায়। আমার চাচা এডওয়ার্ড প্রেন্ডিক ওই জাহাজে করে ক্যালাও যাচ্ছিলেন। জাহাজ ডুবির খবর পেয়ে আমরা ধরে নিলাম তিনি মারা গেছেন। কিন্তু 1888 সালের 5 জানুয়ারি মানে দুর্ঘটনার 11 মাস 4 দিন পর 5 ডিগ্রি 3 মিনিট দক্ষিণ অক্ষাংশ ও 101 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ থেকে তাকে উদ্ধার করা হয়। অসহায়ের মতো একটা নৌকায় ভাসছিলেন তিনি। নৌকাটার নাম জানা যায়নি, তবে সেটা বোধহয় হারিয়ে যাওয়া স্কুনার আইপেকা কুয়ানহার। উদ্ধার পাওয়ার পর চাচা এমন সব কথাবার্তা বলতে লাগলেন যে সবাই ভাবল তিনি পাগল। পরে চাচা নিজে অবশ্য স্বীকার করেছিলেন লেডি ভেইনের দুর্ঘটনার পর উদ্ধার পাওয়ার আগ পর্যন্ত এমন সব ঘটনা ঘটেছে তিনি নিজেও তাল রাখতে পারেননি। আরও পরে তার কাগজপত্র ঘাঁটতে গিয়ে আমি এমন কিছু লেখা খুঁজে পাই যেগুলো ছাপানোর ব্যাপারে কখনো তিনি কিছু বলেননি। কিন্তু তার ভাতিজা এবং উত্তরাধিকারী হওয়ার কারণে আপনাদের না বলেও পারছি না। চাচাকে যে জায়গা থেকে উদ্ধার করা হয় তার কাছে পিঠে নোবেলস আইল্যান্ড নামে একটা মাত্র দ্বীপ ছিল। দ্বীপটা ছোট, আগ্নেয় এবং জনবসতিহীন। 1891 সালে সেখানে যায় এইচএমএস স্করপিয়ন নামের একটা জাহাজ। একদল নাবিক সেখানে নামে, কিন্তু কিছু সাদা মথ, শুয়োর, খরগোশ আর অদ্ভুত এক জাতের ইঁদুর ছাড়া অন্য কোনো প্রাণী দেখতে পায়নি। এখন ভেবে দেখুন, চাচা যে জায়গা থেকে হারিয়ে গেলেন 11 মাস পর প্রায় একই জায়গায় তাকে পাওয়া গেল। এই সময়ে কোনো না কোনোভাবে বেঁচে থাকতে হয়েছে তাকে। এবার অন্য একটা ঘটনা বলি। 1887 সালের জানুয়ারি মাসে একটা পুমা এবং আরও কিছু জন্তু নিয়ে আইপেকা কুয়ানহা নামের এক জাহাজ আফ্রিকা থেকে রওনা হয়। জাহাজের ক্যাপ্টেন জন ডেভিস তখন ছিলেন মাতাল অবস্থায়। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বেশ কিছু বন্দরে এক নামে পরিচিত ছিল জাহাজটা। যা হোক, ওই বছরের শেষ দিকে সেটা বায়না পৌঁছে এবং ডিসেম্বরে সেখান থেকে আবার রওনা হয়, কিন্তু শেষ পর্যন্ত হারিয়ে যায়। তখন জাহাজে নারকেলের শুকনো শ্বাস ছিল প্রচুর পরিমাণে। চাচাও হারিয়ে গেলেন। কয়েক মাস পর আইপেকা কুয়ানহাও উধাও হল। তারপর শুরু হলো আশ্চর্য এই কাহিনীর। বর্ণনাটা বরং চাচার মুখ থেকেই শোনা যাক। লেডি ভেইন দুর্ঘটনার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, তবে একটা কথা জানিয়ে রাখা দরকার। জাহাজটা ডুবে যাওয়ার 18 দিন পর 7 জন নাবিক সহ জাহাজের লংবোট উদ্ধার করে এইচএম গানবোট মার্টল। আরেকটা ডিঙি নৌকায় 4 জন লোক ছিল। ওরা সবাই মারা গেছে বলে মনে করে অনেকে, কিন্তু কথাটা আসলে ভুল, কারণ আমি সেই 4 জনের একজন। আরও একটা কথা জানিয়ে রাখি, ডিঙিতে 4 জন না, আসলে 3 জন ছিলাম আমরা। ডিঙিতে চড়ার জন্য জাহাজ থেকে লাফ দেয় কন্ট্যান্স, কিন্তু নৌকার কাছে পৌঁছাতে পারেনি বেচারা। বোসপ্রিটের দড়িতে পা আটকে যায় ওর, মাথা নিচের দিকে দিয়ে এক মুহূর্ত ঝুলে থাকে, তারপর পানিতে পড়ে বাড়ি খায় বড় কোনো ভাসমান কাঠের টুকরার সঙ্গে। দাঁড় টেনে আমরা হাজির হই কন্ট্যান্স যে জায়গায় ডুবেছিল সেখানে, কিন্তু আর দেখতে পাইনি ওকে। একদিক থেকে সৌভাগ্যবানী বলতে হবে কন্ট্যান্সকে, কারণ আমাদের সঙ্গে ছিল অল্প কিছু বিস্কিট, তাও আবার ভেজা। আমরা ভাবলাম জাহাজে যারা আছে তাদের অবস্থা বোধহয় আমাদের চেয়ে ভালো, তাই চিৎকার করে ডাকতে লাগলাম ওদেরকে, কিন্তু ওরা শুনতে পেল না। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। পরদিন দুপুরের দিকে থেমে গেল সেটা। তখন দেখি লেডি ভেইনের কোনো চিহ্নই নেই। নৌকা খুব বেশি দুলছিল বলে উঠে দাঁড়িয়ে চারদিক দেখতে পারলাম না। নৌকায় আমার সঙ্গে যে 2 জন যাত্রী ছিল তাদের একজনের নাম হেলমার, আমারই মতো সাধারণ এক যাত্রী। আরেকজন নাম না জানা বেটে, বলিষ্ঠ আর তোতলা এক নাবিক। ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় আমরা টানা 8 দিন ভাসলাম। প্রথম দিনের পর কথা বলা কমিয়ে দিলাম। নৌকার মধ্যে যার যার জায়গায় শুয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম দিগন্তের দিকে। দ্বিতীয় দিন শেষে আস্তে আস্তে শান্ত আর ঝকঝকে হয়ে উঠল সমুদ্র। প্রচণ্ড বাড়ল রোদের তেজ। চতুর্থ দিনে পানি শেষ হয়ে গেল। ভয়ঙ্কর সব চিন্তাভাবনা পেয়ে বসল আমাদের তখন। চোখের ভাষায় সেসব প্রকাশও করতে লাগলাম আমরা। এ কদিন আমরা যা ভাবছিলাম সেটাই বলে ফেলল হেলমার, সম্ভবত 6ষ্ঠ দিনে। লটারির কথা বলল সে। হিসাবটা সহজ। লটারি করা হবে, যার নাম উঠবে সে স্বেচ্ছায় ঝাঁপিয়ে পড়বে সমুদ্রে। তাহলে বাকি 2 জন আরও কিছু দিনের জন্য বেঁচে থাকতে পারবে হয়তো। কিন্তু অমানবিক এ প্রস্তাবে রাজি না হয়ে বললাম, তার চেয়ে ফুটো করে নৌকা ডুবিয়ে দিলেই তো ভালো হয়।
যেসব হাঙর আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে সেগুলোর পেটে চলে যেতে পারবো তিনজনই। হেলমার বলল, আমার কথা মতো কাজ করলে আর কিছু না হোক অন্তত পানি তো খেতে পারবো। শুনে নাবিক লোকটা এগিয়ে গেল ওর দিকে। সারা রাত ধরে ফিসফিস করে হেলমারকে কী সব বলল। আমিও আমার ছুরিটা হাতে নিয়ে বসে থাকলাম নৌকার এক প্রান্তে। প্রয়োজনের সময় লড়তে পারবো কিনা সে ব্যাপারে সন্দেহ ছিল যদিও। পরদিন সকালে হেলমারের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। তিনজনের মধ্যে কে বাদ যাবে বের করার জন্যে কাজে লাগালাম একটা আধুলি। লটারিতে নাম উঠল নাবিকের, কিন্তু আমাদের মধ্যে সেই সবচেয়ে শক্তিশালী। তাই লটারির তোয়াক্কা না করে খালি হাতেই হেলমারের উপর ঝাঁপিয়ে পড়ল। একজন আরেকজনকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে গেল ওরা। হামাগুড়ি দিয়ে ওদের কাছে গেলাম আমি। হেলমারকে সাহায্য করার ইচ্ছা নিয়ে জড়িয়ে ধরলাম নাবিকের পা। নৌকাটা দুলে উঠল তখন। হোঁচট খেল নাবিক লোকটা। গানওয়েলের ওপর হুমড়ি খেয়ে পড়ল ওরা দুজন। তারপর নৌকার কিনারা থেকে পানিতে পড়ে ডুবে গেল। ওদের ডুবে যেতে দেখে হেসে ফেললাম নিজের অজান্তেই। তারপর কতক্ষণ ধরে জানি না নৌকার একদিকে শুয়ে ভাবছিলাম শরীরে শক্তি থাকলে সাগরের পানি খেতাম, ফলে পাগল হয়ে গিয়ে তাড়াতাড়ি মরতে পারতাম। হঠাৎ দিগন্তের কাছে দেখে একটা মাস্তুল এগিয়ে আসছে আমার দিকেই। আগ্রহ বোধ করলাম না, কারণ ধরেই নিয়েছিলাম মাথা খারাপ হয়ে গেছে আমার। মনের উল্টোপাল্টা ভাবনাগুলোই দেখা দিচ্ছে চোখের সামনে। ঢেউয়ের সঙ্গে তাল রেখে আমার মাথাটাও উঠছে নামছে, দিগন্তের ওই মাস্তুলটাও নাচছে একই তালে। মনে হচ্ছে অনন্তকাল ধরে শুয়ে আছি। আর ওই স্কুনারটা, ওটা আসলে ছোট একটা জাহাজ। গলুই আর পেছনের দিকটা স্কুনারের মতো করে সাজানো হয়েছে। আমার দিকে এগিয়ে আসছে তো আসছেই। বাতাস পড়ে গেছে, তাই এঁকে বেঁকে একবার এদিক তো পরের বার ওদিকে দিয়ে আসছে জাহাজটা। দৃষ্টি আকর্ষণ করার কোনো চিন্তা মাথায় এলো না, কারণ স্পষ্ট বুঝতে পারছি জ্ঞান হারাতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। জাহাজের পাশের দিকটা চোখে পড়ল একবার। তারপর জ্ঞান যখন ফিরল তখন দেখি শুয়ে আছি ছোট্ট একটা কেবিনে। এর আগেও বোধহয় জ্ঞান ফিরে পেয়েছিলাম একবার, আমাকে গ্যাংওয়েতে তোলার সময়। লাল চুল আর তিলে ভরা অপ্রসন্ন একটা মুখ বোলাকের উপর থেকে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল তখন। অস্বাভাবিক একজোড়া চোখের শ্যামলা একটা চেহারাও মনে আছে। খুব কাছ থেকে দেখছিল আমাকে। প্রথমে ভাবলাম দুঃস্বপ্ন দেখছি, কিন্তু পরে আবারও দেখলাম চেহারাটা। কোনো এক জাতের তরল পদার্থ ঢেলে দেওয়া হলো আমার মুখের ভেতর। তারপর আর কিছু মনে নেই। ছোট আর অগোছালো একটা কেবিনে আছি আমি। হালকা হলুদ চুল আর খড়রঙা গোফলা নিচের ঠোঁট ঝুলে পড়া এক যুবককে দেখি আমার কবজি ধরে বসে আছে আমার পাশে। পুরো 1 মিনিট একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকলাম আমরা। কোনো কথা বললাম না। যুবকের ছলছল চোখ দুটো ধূসর, আশ্চর্য রকমের অভিব্যক্তিহীন। উপর থেকে একটা শব্দ ভেসে এল এমন সময়। মনে হলো লোহার খাট টানছে কেউ। বড় কোনো জন্তুর ক্রুদ্ধ নিচু গর্জনও শুনতে পেলাম। তখনই কথা বলে উঠল যুবক। কেমন লাগছে এখন? মনে হয় বলেছিলাম ভালো। নিজের কণ্ঠ নিজেই শুনতে পারছিলাম না আসলে। আমার চেহারা দেখে বুঝে নিল যুবক কি জানতে চাচ্ছি আমি। বলল, একটা নৌকায় পাওয়া গেছে আপনাকে। খেতে না পেয়ে মরতে বসেছিলেন। নৌকার গায়ে লেডি ভেইন নামটা লেখা আছে দেখলাম। গানওয়েলের উপর রক্তের ছাপও দেখেছি। নিজের হাতের দিকে তাকালাম। ময়লা, কঙ্কালসার। নৌকার ঘটনাগুলো মনে পড়ল। এটা খেয়ে নিন। বরফ দেওয়া টকটকে লাল কোনো এক জাতের তরল পদার্থ আমার দিকে বাড়িয়ে ধরল যুবক। জিনিসটা খেতে রক্তের মতো লাগলো। কিছুটা শক্তি পেলাম শরীরে। আপনার কপাল ভালো, এমন একটা জাহাজ আপনাকে উদ্ধার করেছে যেখানে একজন ডাক্তার আছে। কি জাহাজ এটা? ভাঙা গলায় আস্তে আস্তে বললাম। বলতে পারেন বাণিজ্য জাহাজ। ক্যালাও থেকে রওনা হয়েছে। আমি সাধারণ এক যাত্রী। জাহাজের ক্যাপ্টেন কাম মালিকের নাম ডেভিস। গাধাটা সার্টিফিকেট হারিয়ে ফেলেছে। সুতরাং জাহাজের আসল নাম কি, কবে, কোথায় তৈরি হয়েছে কিছুই নিশ্চিত করে বলবার উপায় নেই। আমি ওসব জানতেও চাইনি কারো কাছে। নামটা শুধু জানি, আইপে কাকু আনহা। ওপরের শব্দটা শুনতে পেলাম আবার। প্রথমে ক্রুদ্ধ একটা গর্জন, তারপর একজন মানুষের কণ্ঠ। এরপর কি বলে যেন অভিশাপ দিল আরেকজন। আরেকটু হলেই মরে যেতেন আপনি, বলে চলল যুবক। ওষুধ পানি খাইয়ে বাঁচিয়েছি আপনাকে। আপনার হাতের এই ক্ষতগুলো খেয়াল করেছেন? ইনজেকশন। টানা প্রায় 30 ঘন্টা বেহুশ ছিলেন। ভাবলাম ব্যাপারটা নিয়ে, কিন্তু গলা ফাটিয়ে চেঁচাচ্ছে কয়েকটা কুকুর। মনোযোগ নষ্ট হয়ে গেল আমার। জিজ্ঞেস করলাম, শক্ত খাবার খেতে পারবো? পারবেন। মাংস রান্না করা হচ্ছে আপনার জন্যে। কিন্তু এক মুহূর্ত দ্বিধা করল যুবক।
আসলে আপনার কি হয়েছিল জানতে ইচ্ছা করছে খুব। মানে ওই নৌকায় একা। উফ, কুকুরগুলোর যন্ত্রণা আর পারলাম না। ঝড়ের বেগে কেবিন থেকে বের হয়ে গেল সে। একটু পরে শুনলাম কার সঙ্গে যেন তর্ক করছে, কিন্তু অন্য লোকটা কি বলছে বুঝলাম না ঠিক মতো। ঘুষির শব্দ শুনলাম বলেও মনে হলো একবার। কুকুরগুলোকে ধমক দিল যুবক, তারপর ফিরে এলো কেবিনে। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, হ্যাঁ আপনার কাহিনীটা বলুন। আমার নাম বললাম, প্রাকৃতিক ইতিহাস নিয়ে কাজ করি জানালাম। বেশ আগ্রহী মনে হলো তাকে। বিজ্ঞান নিয়ে অল্প বিস্তর পড়াশোনা করেছি আমি নিজেও। বিশ্ববিদ্যালয় কলেজে জীববিজ্ঞান ছিল আমার। কেঁচোর ডিম্বাশয় আর শামুকের রেডোলা বের করেছি। 10 বছর আগের কথা সব। যাই হোক, আপনি বলে যান। কাহিল লাগছিল তাই সংক্ষেপে সব বললাম। মনে হলো ঘটনাটা শুনে সন্তুষ্ট হয়েছে যুবক। আমার বলা শেষ হওয়া মাত্র প্রাকৃতিক ইতিহাসের প্রসঙ্গে ফিরে গেল সে। জীববিজ্ঞানে কি পড়েছে না পড়েছে সেসব নিয়েও বকবক করল কিছুক্ষণ। লন্ডনের টটেনহাম কোর্ট রোড আর গাওয়ার স্ট্রিট নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করলো আমাকে। বলল ডাক্তারি পড়তে এক সময়, কিন্তু ছাত্র হিসেবে আহামরি কিছু ছিল না, বরং গানের দোকানগুলিতে ঘুরঘুর করতো বেশি। মজার মজার কয়েকটা কাহিনীও শোনালো। বাদ দিন এসব, বকবকানির শেষ পর্যায়ে বলল, 10 বছর আগের কথা বলে আর কি লাভ। ভুল করেছি, খেসারত দিতে গিয়ে ফুরিয়ে গেছি 21 বছর বয়সের আগেই। এখন আর কিছুই আগের মতো নেই। যাই দেখে আসি বাবুর্চি কি করছে। গর্জনটা শুরু হলো আবার হঠাৎ করে, এত জোরে যে চমকে উঠলাম। পিছু ডাকলাম তখন যুবককে। ব্যাপার কি জানতে চাইলাম, কিন্তু কিছু না বলে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল সে। কিছুক্ষণ পর সেদ্ধ মাংস নিয়ে ফিরে এলো আবার। গন্ধে আমার খিদে এত বেড়ে গেল যে উপরের তর্জন গর্জন ভুলে গেলাম। খেলাম আর ঘুমালাম পুরো একটা দিন। শক্তি ফিরে পেলাম কিছুটা। বাঙ্ক থেকে নেমে স্ক্যাটলের সামনে গিয়ে দাঁড়াতে পারলাম। বাইরে তাকিয়ে মনে হলো যেন সমুদ্রটা পেছনে ফেলে এগোচ্ছি আমরা। বাতাস যেদিকে বইছে সেদিকেই যাচ্ছে আমাদের জাহাজ। মন্টেগোমারি হালকা হলুদ চুলে সেই যুবক এসে আমার পাশে দাঁড়ালো। বলতে গেলে উলঙ্গ আমি, তাই কিছু কাপড় চাইলাম ওর কাছে। মোটা কাপড়ের কয়েক প্রস্থ পোশাক দিল আমাকে। মন্টেগোমারি লম্বা চড়া, তাই ওর কাপড়গুলো ঢলঢল করতে লাগলো আমার শরীরে। মাতাল হয়ে নিজের কেবিনে পড়ে আছেন ক্যাপ্টেন, অপ্রাসঙ্গিকভাবে হঠাৎ বলে উঠল সে। জাহাজটা যাচ্ছে কোথায়? যাওয়ার কথা তো হাওয়াই, তবে আগে আমাকে নামিয়ে দিয়ে যাবে। কোথায়? একটা দ্বীপে, ওখানেই আমি থাকি। যতদূর জানি কোনো নাম নেই দ্বীপটার। নিচের ঠোঁটটা ঝুলে পড়ল ওর। কেন জানি মনে হলো বোকার ভান করে আমার প্রশ্নের উত্তর এড়িয়ে গেল সে। আমিও আর কিছু জিজ্ঞেস করলাম না। কেবিন ছেড়ে বের হলাম আমরা। কম্পেনিয়ানে মোয়ের ওপরে আমাদের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে একটা লোক। হ্যাচওয়ে দিয়ে উকি দিয়ে কি যেন দেখছে। লোকটা কদাকৃতির, বেটে মোটা, পিঠটা কুঁজো, ঘাড়ে লোম ভরা, দু কাঁধের মধ্যে যেন ডুবে গেছে মাথাটা। চুল অস্বাভাবিক ঘন আর কালো। নীল রঙা সাধারণ একটা পশমি কাপড় পরে আছে সে। হঠাৎ ভয়ঙ্কর জোরে গর্জে উঠল কুকুরগুলো। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে সরে এলো লোকটা। আর একটু হলেই ধাক্কা লেগে যেত আমার সঙ্গে। হাত দিয়ে সরিয়ে দিলাম ওকে। জন্তুর মতো ক্ষিপ্র গতিতে ঘুরে দাঁড়ালো সে। চমকে উঠলাম কুৎসিত কালো ঝুলে পড়া চেহারাটা দেখে। মনে হলো মানুষ নয়, যেন পশুর মুখোশ পরা কাউকে দেখেছি আমি। অর্ধেক খোলা মুখের ভেতরে দেখা যাচ্ছে বড় বড় দাঁত। অত বড় দাঁত অন্তত কোনো মানুষের মুখে দেখিনি কখনো। চোখের প্রান্তগুলো রক্তের মতো লাল। লালচে বাদামি মনির চারপাশে সাদা বৃত্ত দেখা যায় কি যায় না। চেহারায় কৌতূহল ও উত্তেজনার ছাপ। এই শয়তান, চেঁচিয়ে উঠল মন্টেগোমারি, সামনে থেকে সরিস না কেন? কিছু বলল না কালো চেহারা সেই লোকটা। সরে দাঁড়ালো। ওর চেহারার উপর থেকে চোখ না ফিরিয়েই কম্পেনিয়ন ধরে এগিয়ে চললাম আমি। এক মুহূর্তে দাঁড়িয়ে থাকলো মন্টেগোমারি। তারপর কালো চেহারার লোকটাকে বলল, এখানে কোনো কাজ নেই তোর, সামনে যা। জড়সড় হয়ে গেল লোকটা। ক্ষীণ ভাঙা কণ্ঠে আস্তে আস্তে বলল, ওরা সামনে যেতে দেবে না আমাকে। সামনে যেতে দেবে না? গর্জে উঠল মন্টেগোমারি। আমি বলছি সামনে যা। আরও কিছু বলতে যাচ্ছিল সে, কিন্তু আমার দিকে তাকিয়ে থেমে গেল। তারপর আমার পিছু পিছু মই বেয়ে উঠে এলো উপরে। হ্যাচওয়ের অর্ধেক মতো গিয়ে থামলাম আমি। ঘাড় ঘুরিয়ে তাকালাম পেছনে। কালো চেহারার কুৎসিত আর অদ্ভুত সেই লোকটার কথা যতই ভাবছি ততই বিস্মিত হচ্ছি। অমন বিভৎস আর অস্বাভাবিক চেহারা আগে কখনো দেখিনি।
এখন আশ্চর্য হলেও কেন যেন মনে হচ্ছে ওই মুখ, ওরকম অঙ্গভঙ্গি আগেও দেখেছি। পরে অবশ্য মনে হয়েছিল আমাকে যখন জাহাজে তোলা হচ্ছিল তখন ওই লোকটাকেই দেখেছিলাম, কিন্তু অমন অদ্ভুত একটা চেহারা দেখার পর ভুলে গেলাম কিভাবে ভেবে পেলাম না। স্কুনারটার অতি নোংরা ফ্ল্যাশ ডেকে পৌঁছে এদিক ওদিক তাকালাম। এর আগে আওয়াজ শুনেছি, সুতরাং যা দেখলাম সেটা অপ্রত্যাশিত বলা যাবে না। প্রধান মাস্তুলের সঙ্গে শিকল দিয়ে কয়েকটা স্ট্যাগ হাউন্ড বাঁধা। আমাকে দেখা মাত্র ঘেউ ঘেউ করতে করতে লাফাতে শুরু করলো চামড়ার ফিতার মুখোশ পরানো কুকুরগুলো। 3 নম্বর মাস্তুলের পাশে লোহার একটা ছোট খাঁচা রাখা, সেটার ভেতরে বিশাল এক পুমা। খাঁচাটা এত ছোট যে একদিকে মুখ করে বসে আছে জন্তুটা, ঘুরতে পর্যন্ত পারছে না। তারের জাল দিয়ে এক প্রান্ত ঢাকা বড় বড় কয়েকটা বাক্স দেখলাম স্টারবোর্ডের বুলওয়াকের নিচে। সেগুলোর ভেতরে বেশ কিছু খরগোশ। সামনের দিকে আরেকটা ছোট খাঁচা, সেটাতে ঠেসে ঠুসে কোনো রকমে ভরা হয়েছে একটা লামা। হুইল ধরে দাঁড়িয়ে আছে এক নাবিক। তালি দেয়া নোংরা পালগুলো ফুলে উঠেছে বাতাসের ধাক্কায়। দেখে মনে হলো যতগুলো পাল ছিল জাহাজে সব খাটানো হয়েছে। আকাশ পরিষ্কার, পশ্চিম দিকে অর্ধেক নেমে গেছে সূর্য। বিশাল সব ফেনিল ঢেউ বয়ে চলেছে জাহাজের সঙ্গে। হুইলের লোকটাকে ছাড়িয়ে ট্যাফরেলের কাছে গিয়ে দাঁড়ালাম আমরা। দেখলাম স্টার্নের নিচ থেকে সফেন জলরেখা বের হয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে জাহাজের গমন পথে। ঘুরলাম, আরেকবার ভালো মতো দেখলাম জাহাজটা। এই জাহাজে করে কি বন্যপ্রাণী চালান করা হয়? জিজ্ঞেস করলাম মন্টগোমারিকে। দেখে তো তাই মনে হয়। কে কি করে এইসব জন্তু জানোয়ার দিয়ে? ব্যবসা? দক্ষিণ সমুদ্রের কোথাও নিয়ে এগুলোকে বেচবেন নাকি ক্যাপ্টেন? দেখে তো তাই মনে হয়। একই কথা দ্বিতীয়বার বলে ঘুরল মন্টগোমারি। স্টার্নের নিচ থেকে বের হওয়া জলরেখা দেখতে থাকলো আবার। হঠাৎ তীক্ষ্ণ একটা চিৎকার আর ভয়াবহ কিছু গালিগালাজ শোনা গেল কম্পেনিয়ন হ্যাচওয়ে থেকে। কালো চেহারার কুৎসিত লোকটা ছুটে বের হয়ে এলো। ওর ঠিক পেছনেই বের হলো সাদা ক্যাপ পরা বিশাল এক লাল চুলো লোক। আমাকে দেখিয়ে এতক্ষণ ধরে চেঁচিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল কুকুরগুলো। কালো চেহারার লোকটাকে দেখা মাত্র ভয়ঙ্কর উত্তেজিত হয়ে পড়ল এগুলো। গলা ফাটিয়ে চেঁচাতে চেঁচাতে এত জোরে লাফালাফি শুরু করলো যেন পারলে শিকল ছিঁড়ে ফেলে। ওগুলোর সামনে দাঁড়িয়ে কি করবে ভেবে না পেয়ে কিছুক্ষণ ইতস্তত করল সে। এই সুযোগে কাছে এসে ওর শোল্ডার ব্লেডে প্রচণ্ড জোরে ঘুষি মারল লাল চুলো। মুখ থুবড়ে ডেকের কাছে পড়ে গেল কুৎসিত লোকটা। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে আবার পড়ল। গড়াগড়ি খেতে লাগলো কুকুরগুলোর নাগালের মধ্যে। ছেকে ধরল ওকে জন্তুগুলো। তবে ওর কপাল ভালো, মুখোশ থাকায় ওকে কামড়াতে পারছে না কুকুরগুলো। কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল লালচুলো। এক জায়গায় দাঁড়িয়ে থেকে টলতে লাগলো। মনে হলো সিদ্ধান্ত নিতে পারছে না কোথায় যাবে, কম্পেনিয়ন হ্যাচওয়েতে নাকি কুৎসিত লোকটার দিকে। কয়েক কদম সামনে এগোলো মন্টগোমারি। চেঁচিয়ে থামতে বলল লালচুলোকে। ফোকাসলে উদয় হলো দুজন নাবিক। অদ্ভুত কণ্ঠে চেঁচাতে চেঁচাতে কুকুরগুলোর পায়ের নিচে গড়াগড়ি খেতে লাগলো কালো চেহারার লোকটা। ওকে সাহায্য করার জন্য এগিয়ে গেল না কেউ। কুৎসিত চেহারার লোকটার উপর বলতে গেলে চড়ে নাচছে ধূসরদেহী কুকুরগুলো। মুখ নামিয়ে আপ্রাণ চেষ্টা করছে কামড়াতে। মুখোশের কারণে সুবিধা করতে পারছে না। লোকটার দুরবস্থা দেখে চেঁচাচ্ছে ফোরক্যাসলের নাবিক দুজন, যেন চমৎকার কোনো খেলা চলছে ডেকে। রাগে চেঁচিয়ে উঠল মন্টগোমারি। লম্বা পদক্ষেপে এগিয়ে গেল সামনে। পেছন পেছন গেলাম আমিও। হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়ালো কালো চেহারার লোকটা। কুঁজো হয়ে মাস্তুলের দড়ি ধরে টলতে টলতে এগোলো সামনের দিকে। হাঁপাচ্ছে, ঘাড় ঘুরিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে কুকুরগুলোর দিকে। দেখে মজা পেল লালচুলো। সন্তুষ্টির হাসি হাসল। ওর কোনই আঁকড়ে ধরল মন্টগোমারি। জোরালো গলায় বলল, দেখুন ক্যাপ্টেন, কাজটা ভালো হলো না। ওর পেছনে দাঁড়ালাম আমি। নিষ্প্রভ গম্ভীর অর্ধমাতাল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললেন ক্যাপ্টেন, কি ভালো হলো না? ঘুম ঘুম চোখে মন্টগোমারির চেহারাটা দেখলেন তিনি 1 মিনিট। তারপর আবার বললেন, শয়তান ডাক্তার। হঠাৎ টান মেরে কনুই ছাড়িয়ে নিলেন তিনি। 3 বারের চেষ্টায় প্যান্টের পকেটে ঢুকালেন মেচতায় ভরা হাত দুটো। লোকটা একজন যাত্রী, বলল মন্টগোমারি। ওর গায়ে হাত তুলবেন না আর। জাহান্নামে যাও, চেঁচিয়ে উঠলেন ক্যাপ্টেন। টলতে টলতে সরে গেলেন একপাশে। জাহাজ আমার, কাজে আমি যেটা যেভাবে বলবো সেটা সেভাবেই করতে হবে। ক্যাপ্টেনের দিকে এগোলো মন্টগোমারি। দেখুন ক্যাপ্টেন, এ আমার লোক। ওর সঙ্গে খারাপ ব্যবহার করা আর আমার সঙ্গে খারাপ ব্যবহার করা এক কথা।
খেয়াল করেছি জাহাজে চড়ার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে ওকে। নেশার ঘরে একটা মিনিট চুপ করে থাকলেন ক্যাপ্টেন, তারপর আবার বললেন, শয়তান ডাক্তার। এক জাতের লোক আছে যাদের রাগ অদম্য, যার উপর রেগেছে তাকে ক্ষমা করতে পারে না কখনো, বরং দিন দিন বাড়তেই থাকে রাগ। মন্টগোমারি এই জাতের। ক্যাপ্টেনের দিকে ওকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে টের পেলাম ব্যাপারটা। বললাম, লোকটা মাতাল, ওকে এখন বুঝিয়ে লাভ নেই। ঝুলে পড়া ঠোঁটটা কুৎসিত ভঙ্গিতে বাঁকালো মন্টগোমারি। হারামজাদা মাতাল থাকে না কখন, কিন্তু যাত্রীদের যাকে খুশি তাকে যখন খুশি তখন ধরে পেটাবে, আর মাতাল ছিল বলে আমি মাফ করে দেব? আমার জাহাজ। কাঁপা কাঁপা হাত তুলে খাঁচাগুলো দেখালেন ক্যাপ্টেন। ঝকঝকে পরিষ্কার ছিল, দেখো কি অবস্থা হয়েছে এখন। আর যাত্রী যদি হয় তোমার ওই কুকুর মুখোটার মতো। জাহাজে জন্তু জানোয়ার নেওয়া যাবে কিনা জিজ্ঞেস করেছিলাম আগেই, ক্যাপ্টেনকে থামিয়ে দিয়ে বলল মন্টগোমারি। তখন আপত্তি করেননি আপনি? তোমার ওই দ্বীপে যেতে রাজি হয়েই তো সবচেয়ে বড় ভুলটা করেছি। জাহান্নামের মতো ওরকম একটা দ্বীপে এতগুলো জন্তু জানোয়ার দিয়ে কী করবে তুমি শুনি? আর তোমার ওই কুকুর মুখোটা, ওটা আবার মানুষ নাকি? আমার তো মনে হয় পুরো পাগল। যাত্রী হয়েছে বলে কি পুরো জাহাজ কিনে নিয়েছে? এত জায়গায় রেখে জাহাজের পেছন দিকে ঘুরঘুর করছিল কেন? বেচারা ডেকে এলেই তো আপনার নাবিকরা ওকে খ্যাপায়, হাসি ঠাট্টা করে ওকে নিয়ে। কতক্ষণ সহ্য করবে ও? খুব ভালো করে। ওরকম কুৎসিত একটা শয়তানকে খ্যাপাবে না তো কি চুমু খাবে? আমার লোকেরা ওকে একদম সহ্য করতে পারে না। আমিও দু চোখে দেখতে পারি না, তোমাকেও না। মুখ ঝামটা মারল মন্টগোমারি। দেখতে পারুন বা না পারুন, ওকে আর ঘাটাবেন না বলে দিচ্ছি। ঘুরে দাঁড়ালো সে, কিন্তু ঝগড়া করার ইচ্ছা পেয়ে বসেছে ক্যাপ্টেনকে। উঁচু কণ্ঠে বললেন, আরেকবার যদি জাহাজের পেছন দিকেও যায়, ওর নাড়ি ভুড়ি বের করে ফেলবো আমি। আর আমাকে কি করতে হবে না হবে সে ব্যাপারে তুমি বলার কে? আমি এই জাহাজের ক্যাপ্টেন আর মালিক। আমার মুখের কথা এখানে আইন। যা বলবো সেটাই করতে হবে। একটা লোক তার চাকর আর কিছু জন্তু জানোয়ারকে আফ্রিকায় নিয়ে যাওয়া আর ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে আমি, একটা পাগল শয়তান আর একটা গর্দভ ডাক্তারকে নয়। পাঁই করে ঘুরল মন্টগোমারি। রাগে ভয়ঙ্কর হয়ে উঠেছে ওর চেহারা। এক পা আগে বাড়ল সে। খারাপ কিছু ঘটতে যাচ্ছে বুঝতে পেরে মন্টগোমারিকে থামানোর জন্য বললাম, লোকটা মাতাল। আবার মুখ খুললেন ক্যাপ্টেন। এবার হয়তো আগের চেয়েও খারাপ কিছু বলতেন। চুপ করুন। যতটা জোরে সম্ভব ধমক দিয়ে থামিয়ে দিলাম তাকে। অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলেন তিনি। মন্টগোমারিও থমকে গেল। হয়তো মারামারি শুরু করে দিত দুজনে। আমার ধমকের কারণে থেমে গেল সেটা। সম্ভাব্য সংঘর্ষটা থামাতে পেরে খুশি হলাম, যদিও বুঝতে অসুবিধা হচ্ছিল না আমার উপর মাতাল ক্যাপ্টেনের মনোভাব এই ঘটনার পর থেকে কীরকম হবে। আসলে ক্যাপ্টেনের ঔদ্ধত্য দেখে সামলাতে পারিনি নিজেকে। ওই জাহাজে আমি সঙ্গতিহীন একজন আশ্রিত মাত্র, ভাড়া দেওয়ারও সামর্থ্য নেই ভুলে গিয়ে ক্ষেপে উঠেছিলাম। তবে যাই হোক, মারামারিটা ঠেকাতে পেরেছি, এটাই বড় কথা। ক্যাপ্টেনের দৃষ্টিটা পাল্টে গেল আস্তে আস্তে। আমার উপর রাগে ফেটে পড়লেন তিনি। মুখে যা আসে তাই বলতে লাগলেন। জানি রাগলে মানুষের মাথা ঠিক থাকে না, আর ক্যাপ্টেন তো পাড় মাতাল একটা, তাই তার কোনো কথাই গায়ে মাখলাম না। সূর্যাস্তের পর স্থলভাগের দেখা পাওয়া গেল। থামল আমাদের জাহাজ, কিন্তু নোঙর ফেলল না। মন্টগোমারি বলল ওটাই নাকি ওর গন্তব্য, কিন্তু এত দূর থেকে তেমন কিছু দেখতে পেলাম না। নীলচে ধূসর সাগরের উপর দিগন্ত রেখায় অস্পষ্ট নীল একটা দাগ বলে মনে হচ্ছে দ্বীপটাকে। ওটা থেকে ধোয়ার লম্বা সরু আর আঁকাবাঁকা একটা রেখা প্রায় খাড়াভাবে উঠে মিশে যাচ্ছে আকাশে। যখন দেখা গেল দ্বীপটা, তখন ডেকেছিলেন না ক্যাপ্টেন। বোবার শত্রু নেই। একটানা অনেকক্ষণ গালাগালি করেও যখন দেখলেন আমার তরফ থেকে কোনো সাড়া নেই, টলতে টলতে নিচে চলে গিয়েছিলেন তিনি। ভাবলাম নিজের কেবিনে ঢুকেই মেঝেতে শুয়ে ঘুমিয়ে গেছে মাতালটা। ক্যাপ্টেনের বদলে জাহাজ চালায় মেট। হুইল ধরে যে লোকটা দাঁড়িয়ে আছে, দেখে মনে হলো মন্টগোমারির উপর ক্ষেপে আছে খুব। ওকে পাশ কাটিয়ে ডেকের রেলিংয়ের দিকে এগিয়ে গেলাম আমরা, কিন্তু এমন একটা ভাব করল যেন সে দেখতেই পায়নি আমাদের দুজনের কাউকে। পরে একসঙ্গে বসে খেলামও আমরা। টুকটাক কথা বলার চেষ্টা করলাম আমি, কিন্তু মুখ গোমড়া করে বসে থাকলো লোকটা। একটা শব্দ উচ্চারণ করল না। সন্দেহের দৃষ্টিতে বারবার মন্টগোমারিকে দেখছে লোকটা। কোথায় যাচ্ছে, জন্তুগুলি দিয়ে কি করবে, এসব ব্যাপারে স্পষ্ট করে কিছু বলছে না মন্টগোমারিও। কৌতূহল বাড়ছে আমার, কিন্তু বিশেষ কিছু জিজ্ঞেস করলাম না। দরকার হলে নিজে থেকেই সব বলবে সে।
পরে কোয়ার্টার ডেকে গিয়ে দাঁড়ালাম আমরা দুজন। টুকটাক কথা বলতে লাগলাম। একটা দুটো করে হাজার, পরে অসংখ্য তারায় ভরে উঠল আকাশটা। হলুদ একটা আলো জ্বলছে ফোকাস হলে। সেখান থেকে অস্পষ্ট কিছু আওয়াজ ভেসে আসছে কখনো কখনো। মাঝে মাঝে আবার শুনতে পাচ্ছি জন্তুগুলোর নড়াচড়ার শব্দ। গুটিসুটি মেরে শুয়ে আছে পুমাটা, জলজলে চোখে দেখছে আমাদেরকে। অন্ধকারে কালো একটা স্তূপের মতো লাগছে ওটাকে। সিগার বের করলো মন্টগোমারি, নিজে ধরালো, আমাকেও দিল একটা। বেদনা ভরা কণ্ঠে লন্ডনের গল্প শোনাচ্ছে সে আমাকে। শহরটার কোথায় কি পরিবর্তন হয়েছে জানতে চাচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে। ওর কথা শুনে মনে হচ্ছে লন্ডনে বেশ ভালোই ছিল সে, কিন্তু কোনো কারণে হঠাৎ করেই শহুরে জীবন থেকে আলাদা হয়ে গেছে বেচারা। এটা সেটা নিয়ে আমিও বকবক করলাম কিছুক্ষণ। জানি না কেন ওর ব্যাপারে অদ্ভুত একটা ধারণা আপনা থেকেই জন্মে গেল আমার মনে। আমাদের পেছনে একটা খুঁটির উপর ঝুলছে একটা লণ্ঠন। কথা বলতে বলতে অস্পষ্ট সেই আলোয় আধখোলা চোখে বারবার দেখলাম ওর অদ্ভুত ফ্যাকাশে চেহারাটা। তারপর দৃষ্টি ফিরিয়ে নিয়ে তাকালাম অন্ধকার সাগরের দিকে, যেখানে লুকিয়ে আছে ওর ছোট্ট সেই দ্বীপ। কেন যেন মনে হলো সমুদ্রের বিশালত্ব ফুঁড়ে শুধু আমাকে বাঁচানোর জন্য এসেছিল মন্টগোমারি। কাল আবার হারিয়ে যাবে সে। পুরো ব্যাপারটা যতই গতানুগতিক হোক না কেন, খানিকটা চিন্তিত না হয়ে পারলাম না। স্বীকার না করে উপায় নেই, যেসব অস্বাভাবিকতা দেখছি ওর মধ্যে, সেগুলো যথেষ্ট আকর্ষণীয়। ওর মতো শিক্ষিত একজন লোক নাম না জানার ছোট্ট একটা দ্বীপে থাকে, সঙ্গে অতি অদ্ভুত এক লোক আর হরেক রকমের পশু। ক্যাপ্টেনের সেই প্রশ্নটা ঘুরে ফিরে বারবার মনে পড়তে লাগলো। এতগুলো জন্তু জানোয়ার দিয়ে কি করবে তুমি শুনি? কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম, তখন এমন ভান করলো যেন জন্তুগুলো ওর নয়। আর ওর চাকরটার কথা তো বলাই বাহুল্য। সবকিছু একসঙ্গে হয়ে কেমন যেন রহস্যময় করে তুলেছে মন্টগোমারিকে। হাজার ভেবেও কোনো কুলকিনারা করতে পারছি না, আবার নিজে থেকে কিছু বলতেও পারছি না। লন্ডন নিয়ে আমাদের আলোচনা শেষ হলো মাঝরাতের দিকে। বুলওয়াকের উপর ভর দিয়ে পাশাপাশি দাঁড়িয়ে তারকালোকিত নিস্তব্ধ সমুদ্রের দিকে স্বপ্নীল দৃষ্টিতে তাকিয়ে আত্মমগ্ন হয়ে থাকলাম দুজনে। কৃতজ্ঞতা প্রকাশের সুরে কিছুক্ষণ পর বললাম, আমার জীবন বাঁচিয়েছেন আপনি। কপাল, উদাসী কণ্ঠে বলল মন্টগোমারি। সবই আসলে কপাল। সাহায্যের দরকার ছিল আপনার, আর সাহায্য করার মতো বিদ্যা আছে আমার পেটে। আপনাকে ইঞ্জেকশন দিয়েছি, আমি খাইয়েছি। গবেষণার জন্য কোনো নমুনা জোগাড় করলে যা যা করি অনেকটা সেই রকম। আসলে একঘেয়ে লাগছিল আমার, কিছু একটা করতে চাইছিলাম। আপনাকে দেখেই যদি বিষিয়ে উঠত আমার মন, তাহলে আজ আর পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে হতো না। দমে গেলাম কিছুটা। যাই হোক, ভাগ্য আমাকে বাধা দিয়ে বলে চলল সে। মানুষের জীবনে ভাগ্যটাই বড় কথা। এই যে আমি আজ লন্ডনের সমস্ত সুখ সুবিধা ভোগ করার বদলে সভ্যজগৎ থেকে এত দূরে আছি, কেন? কারণ আর কিছুই না। 11 বছর আগে কুয়াশাচ্ছন্ন এক রাতে 10 মিনিট, মাত্র 10টা মিনিটের জন্য কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছিল আমার মাথাটা। এলোমেলো? হাসল মন্টগোমারি। আজকে রাতটা যেন কেমন, সবকিছু ওলটপালট করে দিয়েছে তারার আলো। কি বলতে কি বলছি আপনাকে নিজেও ঠিকমতো জানি না। আমি আসলে একটা গাধা, তারপরেও কেন যেন সবকিছু বলতে ইচ্ছা করছে আপনাকে। যা বলবেন আমাকে, কথা দিলাম কাউকে কোনোদিন বলবো না। শুরু করতে গিয়েও থেমে গেল সে, অনিশ্চিতভাবে মাথা নাড়তে লাগল। খুব গোপন ব্যাপার হলে বলার দরকার নেই, হয়তো জানলেও কিছু করতে পারবো না। জানা না জানা হয়তো সমান কথা হবে আমার জন্য। তবে আপনি হয়তো কিছুটা স্বস্তি পেতে পারতেন। তবুও সিদ্ধান্ত নিতে পারছে না মন্টগোমারি। আবারও মাথা নাড়ল সে। বুঝলাম অসুবিধার মধ্যে ফেলে দিয়েছি বেচারাকে। নিজের ওপরই বিরক্ত হচ্ছে সে। যে কারণে ডাক্তারি পড়া বাদ দিয়ে লন্ডন ছেড়ে সভ্যজগৎ থেকে দূরে সরে আছে দীর্ঘদিন, বলি বলি করেও বলতে পারছি না কথাটা। কারণটা কি হতে পারে ভাবলাম, কিন্তু বুঝে উঠতে পারলাম না ঠিক। ভদ্রতার খাতিরে কৌতূহল না দেখিয়ে কাঁধ ঝাঁকিয়ে ঘুরে দাঁড়ালাম। ট্যাফরেলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে নিশ্চুপ কালো একটা মূর্তি, তারা দেখছে। চিনতে মোটেও অসুবিধা হলো না লোকটাকে। মন্টগোমারির অদ্ভুত সেই চাকর। আমি ঘুরে দাঁড়ানো মাত্র ঘাড় ঘুরিয়ে দেখল আমাকে, তারপর আবার ঘাড় ফিরিয়ে নিল। এক মুহূর্ত মাত্র, কিন্তু যা দেখলাম তাতেই আমার বুকটা ধক করে উঠল। হুইলের কাছের একটা খুঁটিতে ঝুলছে জ্বলন্ত একটা লণ্ঠন। আমাদের কাছে পিঠে আলোর একমাত্র উৎস সেটাই। অনুজ্জ্বল আলোয় মন্টগোমারির চাকর যখন তাকালো আমার দিকে, হালকা সবুজ আভায় চকচক করে উঠল ওর চোখ জোড়া।
শুনেছি কোনো কোনো মানুষের চোখ নাকি অন্ধকারে লালচে দেখায়, কিন্তু তখন জানতাম না সেটা। ব্যাপারটা পুরোপুরি অবাস্তব মনে হলো আমার। মনে হলো আকস্মিক এই চমকে আমার পুরো অস্তিত্ব যেন নড়ে গেছে, যত তুচ্ছই হোক না কেন ঘটনাটা। বিস্ময়ের ধাক্কাটা সামলে নিলাম আস্তে আস্তে। ট্যাফরেলের উপর ঝুঁকে থাকা গেও কালো গুরুত্বহীন মূর্তিটাকে আগের মতোই স্বাভাবিক মনে হতে লাগলো আবার। এবং হঠাৎ খেয়াল করলাম কি যেন বলছে মন্টগোমারি। ঘুমাতে যাব। জবাবে অপ্রাসঙ্গিক কি যেন বলেছিলাম ওকে। নিচে নামলাম আমরা। আমার কেবিনের দরজায় দাঁড়িয়ে গুড নাইট জানিয়ে চলে গেল সে রাতে ভালো ঘুম হলো না আমার। খারাপ স্বপ্ন দেখলাম। চাঁদ উঠল অনেক দেরিতে। সাদা একটা ভুতুড়ে চন্দ্ররশ্মি ঢুকে পড়ল কেবিনে। বাঙ্কের পাশে মেঝেতে অলক্ষণে একটা অবয়ব তৈরি হলো। জেগে উঠল কুকুরগুলো হঠাৎ করেই। গলা ফাটিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। ভয়াবহ সেই শব্দে একটু পরপর ঘুম ভেঙে যেতে লাগলো আমার। শেষ পর্যন্ত ঘুমানোর আশা বাদ দিয়ে চোখ মেললাম। এদিক ওদিক তাকিয়ে বুঝলাম ভোর হয়েছে মাত্র। চোখ কসলাতে কসলাতে ভাবছি কোথায় আছি। ওপর থেকে হঠাৎ ভেসে এলো কারো কর্কশ কণ্ঠের চিৎকার। খালি পায়ে দ্রুত হেঁটে গেল কেউ। ভারী জিনিসপত্র ছুঁড়ে ফেলতে লাগলো। তীব্র একটা ক্যাচ ক্যাচ আওয়াজ শোনা গেল। তারপর সবশেষে শিকল টানার ঝনঝন শব্দ। জাহাজের মুখ ঘুরিয়ে নেওয়া হলো। বাড়ি খেয়ে ছলকে উঠল পানি। কেবিনের ছোট্ট জানালাটা ভেসে গেল ফেনায়িত হলদে সবুজ ঢেউয়ে। বাঙ্ক থেকে লাফ দিয়ে নামলাম। তাড়াহুড়ো করে কাপড় পরে দৌড় দিলাম ডেকের উদ্দেশ্যে। সূর্য তখন উঠছিল মাত্র। রাঙা আকাশের পটভূমিতে বিশাল পিঠ আর লাল চুলের ক্যাপ্টেনকে দেখলাম মই বেয়ে ওঠার সময়। আরও দেখলাম পুমাটাকে। জাহাজের ৩ নম্বর মাস্তলের কপিকলের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে কেউ জন্তুটাকে। শূন্যে ঝুলছে সেটা, ঘুরছে লাটিমের মতো। এক নজর দেখেই বুঝলাম খুব ভয় পেয়েছে অসহায় জন্তুটা। এমনভাবে পা ছুটছে যেন কোনো রকমে খাঁচায় ঢুকে আগের মতো জড়সড় হয়ে থাকতে পারলে বাঁচে। সবগুলোকে নামিয়ে দে, চেঁচিয়ে বলল ক্যাপ্টেন। জাহাজটা সাফসুতরো হবে। এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন যে তিনি না সরলে ডেকে যাওয়া সম্ভব না। টলতে টলতে কয়েক কদম সরে গেলেন তিনি। পেছন ফিরে তাকালেন। আমাকে হঠাৎ দেখতে পেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন আমার দিকে। তিনি যে এখন মাতাল বুঝতে অসুবিধে হলো না। আরে এই যে, জড়ানো কণ্ঠে বোকার মতো বললেন ক্যাপ্টেন। মিস্টার প্রেন্ডিক বললাম আমি। শালা জাহান্নামে যা তুই। তোর নাম। চুপ, একদম চুপ করে থাকবি। একটা কথাও যেন মুখ থেকে না শুনি। এখন কিছু বলা মানে ঝামেলা বাড়ানো, তাই সত্যি চুপ করে দাঁড়িয়ে থাকলাম নিজের জায়গায়। হাত তুলে গ্যাংওয়ের দিকে কি যেন দেখালেন ক্যাপ্টেন। তাকিয়ে দেখি নীল ফ্ল্যানেলের পোশাক পরা ধূসর চুলের বিশাল এক লোকের সঙ্গে কথা বলছে মন্টগোমারি। বুঝলাম এইমাত্র ডেকে এসেছে সে। ওই দিকে, গর্জে উঠল ক্যাপ্টেন। ওই দিকে যাস শালা। ঘাড় ঘুরিয়ে তাকালো মন্টগোমারি আর ওর সঙ্গের লোকটা। মানে? ক্যাপ্টেনের কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম। ওই দিকে যেতে বলেছি তোকে। গিয়ে সোজা নেমে যাবে জাহাজ থেকে। পুরো জাহাজটা পরিষ্কার করছি আমরা। নোংরা আবর্জনা যা আছে সব সাফ করছি। হাবার মতো দাঁড়িয়েছিস কেন? তাড়াতাড়ি যা। সত্যি বোকার মতো তাকিয়ে থাকলাম ক্যাপ্টেনের দিকে। একটু পরে মনে হলো আমিও চেয়েছিলাম এরকম কিছু একটাই হোক। আমার মতো নিঃস্ব পথ হারানো একজন নৌযাত্রীর কাছ থেকে কি বা আশা করতে পারেন ওরকম ঝগড়াটে আর মাতাল একজন ক্যাপ্টেন। এগিয়ে গেলাম মন্টগোমারির দিকে। আপনাকে নেওয়া সম্ভব নয়, এক কথায় জানিয়ে দিল মন্টগোমারির সঙ্গের লোকটা। সংকল্পবদ্ধ চৌকোনো চেহারাটায় দয়া মায়ার লেশ মাত্র নেই। নেওয়া সম্ভব না? তাকালাম ক্যাপ্টেনের দিকে। দেখুন, দেখা দেখির কিচ্ছু নেই, তুই চলে যাবি বললেন ক্যাপ্টেন। জন্তু জানোয়ার আর নরখাদকদের জন্য নয় আমার জাহাজ। তাড়াতাড়ি নাম, সঙ্গে তোর বন্ধু বান্ধবদেরও নিয়ে যা। এই দ্বীপের সঙ্গে আমার হিসাব কিতাব সারা জীবনের জন্য শেষ। অনেক হয়েছে, আর না। কিন্তু মন্টগোমারি, মিনতি করলাম। নিচের ঠোঁট বাঁকালো সে। পাশে দাঁড়ানো ধূসর চুলের লোকটাকে উদ্দেশ্য করে মাথা নাড়ল। চোখের ভাষায় জানিয়ে দিল নিজের অক্ষমতার কথা। ধূসর চুলের লোকটাকে বললাম আমাকে দ্বীপে নিয়ে যেতে। রাজি হলো না সে। ক্যাপ্টেনকে বললাম ডেকে থাকতে দিতে হবে আমাকে। জবাবে আঙুল তুলে রেলিং দেখিয়ে তিনি বললেন, এখানেই নামবি তুই, ওরা তোকে নিক বা না নিক। কোন আইনের জোরে জাহাজে থাকতে চাস তুই? আমি এই জাহাজের রাজা, আমার কথাই আইন।
আমার পক্ষে কথা বলবে এই আশা করে তাকালাম মন্টগোমারির দিকে, কিন্তু একটা শব্দও সে উচ্চারণ করল না। বেশ কয়েকজন নাবিককে দেখলাম ঘুরঘুর করছে কাছে পিঠে। সাহায্যের আবেদন জানালাম ওদের কাছে। শুনে এমনভাবে মুখ ঘুরিয়ে নিল ওরা যেন বধির সবাই। অনুনয় বিনয়ে কাজ হবে না বুঝতে পেরে শেষ পর্যন্ত মুখে যা আসে তাই বলে ভয় দেখাতে লাগলাম ক্যাপ্টেনকে। খ্যাপার মতো চেঁচাতে চেঁচাতে কণ্ঠ ভেঙে গেল আমার। আকস্মিক ভাবাবেগের প্রাবল্য সামলাতে না পেরে বোধহয় স্নায়বিক বিকারে আক্রান্ত হলাম। জাহাজের পেছন দিকে গিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলাম একটানা। কতক্ষণ কেটে গেল বলতে পারবো না। হঠাৎ দেখি জাহাজ পরিষ্কার করার কাজ অনেকখানি করে ফেলেছে নাবিকরা। পরিষ্কার মানে মন্টগোমারির মালপত্র আর জন্তু জানোয়ারকে জাহাজ থেকে নামানো। 2 লাগের বড় একটা লঞ্চ দেখলাম থেমে আছে স্কুনারের পাশে। মন্টগোমারির রকমারি লাগেজ তোলা হচ্ছে সেটাতে, কিন্তু যারা তুলছে তাদেরকে দেখতে পেলাম না, কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ঠিকমতো দেখা যাচ্ছে না লঞ্চটা। মন্টগোমারি বা ওর সঙ্গী সেই ধূসর চুলের লোকটা বোধহয় ভুলেই গেছে ডেকে আছি আমি। মাল নামাচ্ছে 4-5 জন নাবিক, কখনো ওদেরকে সাহায্য করছে ওরা দুজন, আবার কখনো আদেশ দিচ্ছে। টলতে টলতে একবার এদিকে আরেকবার ওদিকে যাচ্ছেন ক্যাপ্টেন। মাল খালাসের কাজে যতটা না সহযোগিতা করছেন তার চেয়ে বেশি মাতব্বরি ফলাচ্ছেন। হতাশায় ছেয়ে গেছে আমার মন। এতটাই মরিয়া হয়ে উঠেছি যে ইচ্ছা করছে ভয়ঙ্কর কিছু একটা করে ফেলি, কিন্তু কিছুই করতে পারলাম না। নাবিকদের কাজ দেখতে দেখতে নিজের শোচনীয় অবস্থার কথা ভেবে বরং হেসে ফেললাম 2 একবার। ক্ষুধা আর রক্ত স্বল্পতায় শক্তি বলতে গেলে নেই আমার শরীরে। স্পষ্ট বুঝতে পারছি ক্যাপ্টেন যদি আমাকে জাহাজ থেকে তাড়িয়ে দিতে চান তাহলে ঠেকাতে পারবো না, আবার মন্টগোমারি বা ওর সঙ্গীর ওপরও জোর খাটাতে পারবো না। তাই কপালে যা আছে হবে ভেবে নিয়ে অপেক্ষা করতে লাগলাম। ওদিকে লঞ্চে মাল তোলার কাজ এগিয়ে চলল একটানা। আমার দিকে কেউ ফিরেও তাকালো না একবার। শেষ হলো কাজটা। তারপর হঠাৎ জোরে টান দিল কেউ আমাকে। বাধা দেওয়ার চেষ্টা করলাম যথাসম্ভব, কিন্তু দুর্বল দেহে কুলিয়ে উঠতে পারলাম না। বুঝলাম গ্যাংওয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে। লঞ্চের অনেকখানি দেখতে পেলাম এবার। বাদামি চেহারার অদ্ভুত কতগুলো লোককে নিয়ে দাঁড়িয়ে আছে মন্টগোমারি। মালপত্রে বোঝাই হয়ে গেছে লঞ্চটা। যত জলদি পারে জাহাজ থেকে দূরে সরে যাচ্ছে সেটা। স্কুনার আর লঞ্চের মাঝখানে সবুজ পানির চওড়া একটা ফাঁক দেখতে পেলাম। মাথা যাতে নিচের দিক দিয়ে পড়তে না হয় সেজন্য ধাক্কা দিয়ে পেছনে সরে যাওয়ার চেষ্টা করলাম। আমার দুর্দশা দেখে অবজ্ঞায় চেঁচিয়ে উঠল লঞ্চের বাদামি মুখ লোকগুলো। ওদেরকে সমানে গালি দিতে লাগলো মন্টগোমারি। এদিকে টানতে টানতে আমাকে স্কুনারের পেছন দিকে স্টার্নের কাছে নিয়ে গেলেন ক্যাপ্টেন, মেট আর একজন নাবিক। নিচে জাহাজের সঙ্গে বাধা আছে লেডি ভেইনের নৌকাটা। পানিতে অর্ধেক ভর্তি সেটা। রসদ তো দূরের কথা, একটা বৈঠাও নেই সেখানে। ইঙ্গিতে নামতে বললেন আমাকে ক্যাপ্টেন। সোজা মানা করে দিয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম ডেকের ওপর। যা পারে ওরা করুক। স্টার্নে কোনো মই ছিল না বলে ওরা শেষ পর্যন্ত একটা দড়ি দিয়ে আমাকে বেঁধে জাহাজের কিনারা থেকে ঝুলিয়ে ওই নৌকায় নামিয়ে দিল। তারপর কেটে দিল নৌকার দড়ি। স্রোতের ধাক্কায় জাহাজ থেকে ধীরে ধীরে সরে যেতে লাগলাম আমি। বোধশক্তি প্রায় হারিয়ে ফেলেছি তখন। অসহায়ের মতো দেখলাম নাবিকরা সবাই মিলে মাস্তুলে পাল খাটাচ্ছে। বাতাস যেদিকে বইছিল সেদিকে ধীরে ধীরে ঘোরানো হলো জাহাজের মুখ। বাতাসে লেগে পতপত করে ফুলে উঠল সবগুলো পাল। আমার দিকে কিছুটা কাত হয়ে গেল জাহাজটা। তারপর একসময় চোখের সামনে থেকে চলে গেল রোদ বৃষ্টি ঝড়ের অনেক অত্যাচার সওয়া কাঠামোটা। ঘাড় ঘুরিয়ে তাকালাম না। জাহাজটা কত দূর গেল জানতে ইচ্ছা করছিল না। প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না কি হচ্ছে। গুটিসুটি মেরে ঢুকে গেলাম নৌকার আরেকটু ভেতরে। মাথা কাজ করছে না। ফাঁকা সমুদ্রের দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। মাত্র কয়েকটা দিন আগে এই নৌকায় নরক যন্ত্রণা ভোগ করেছি, তবে তখন আর যাই হোক অর্ধেক ডুবিনি পানিতে। ঘাড় ঘুরিয়ে তাকালাম। গলি ছাড়িয়ে দৃষ্টি পড়ল অনতিদূরের জাহাজটার দিকে। দেখলাম ট্যাফরেইলে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছেন ক্যাপ্টেন। আবারও ঘাড় ঘোরালাম। এবার তাকালাম দ্বীপটার দিকে। ছোট থেকে ক্রমশ আরো ছোট হচ্ছে লঞ্চের কাঠামো। সৈকতের কাছাকাছি পৌঁছে গেছে সেটা। হঠাৎ বুঝতে পারলাম কেন আমাকে রেখে নিষ্ঠুরের মতো চলে গেল মন্টগোমারি। চেষ্টা না করলে ওই দ্বীপে যাওয়ার কোনো উপায় নেই আমার। তার মানে সে আসলে বোঝাতে চায় আমাকে দ্বীপে নেয়নি সে, আমিই গিয়েছি। খিদে অস্থির লাগছে। মনে হচ্ছে জ্ঞান হারাবো যে কোনো সময়। শৈশবের পর যে কাজ কখনোই করিনি সেটাই শুরু করলাম হঠাৎ। ফুপিয়ে কাঁদতে লাগলাম। গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রু। হতাশায় মুষড়ে পড়ে বাড়ি মারলাম নৌকায়, লাথি মারলাম গলুয়ে।
চিৎকার করে বললাম, আমাকে মেরে ফেলো খোদা। অসহায় অবস্থায় আমাকে ভাসতে দেখে বোধহয় দয়া হলো মন্টগোমারির। স্রোতের ধাক্কায় পূব দিকে যখন সরে যাচ্ছিল আমার নৌকা, দ্বীপের দিকে তির্যকভাবে এগুচ্ছিলাম আমি, তখন দেখলাম মুখ ঘুরিয়ে আমার দিকেই আসছে লঞ্চটা। দারুণ স্বস্তি পেলাম। মালে বোঝাই লঞ্চটা আরেকটু কাছে আসার পর মন্টগোমারির সেই ধূসর চুল আর চওড়া কাঁধের সঙ্গীকে দেখতে পেলাম। কুকুরগুলো আর কয়েকটা প্যাকিং কেস নিয়ে জড়সড়ো হয়ে স্টার্ন সিটে বসে আছে সে। আমাকে একদৃষ্টিতে দেখছে, কারোর সঙ্গে কোনো কথা বলছে না, এমনকি নড়ছেও না। লঞ্চের সামনের দিকে পুমাটার কাছে বসে আছে মন্টগোমারির কালো চেহারা সেই চাকর। ধূসর চুলোর মতোই একদৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। জন্তুর মতো দেখতে আরও 3 জন দাঁড়িয়ে আছে পাশে। এদের দেখে ঘেউ ঘেউ করতে করতে গলা ফাটিয়ে ফেলছে কুকুরগুলো। সাবধানে চালিয়ে লঞ্চটা আমার কাছে নিয়ে এলো মন্টগোমারি। তারপর উঠে এসে ধরল নৌকার দড়ি। লঞ্চের হাল ঘোরানোর হাতলের সঙ্গে বাঁধল সেটা। দ্বীপ পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় আমাকে। আমাকে যে লঞ্চে তুলে নেবে সে উপায় নেই। মালসামান আর অন্যান্য লোকজনের কারণে তিল ধারণের জায়গা নেই ডেকে। কিছুটা ধাতস্থ হয়েছি ইতিমধ্যে। আমাকে সম্ভাষণ জানালো মন্টগোমারি। জবাবে বললাম, আমার নৌকা ডুবে যাচ্ছে। আমাকে একটা বালতি দিল সে। মুখ ঘুরিয়ে নিয়ে দ্বীপের দিকে চলতে শুরু করলো লঞ্চটা। টান পড়ল নৌকার দড়িতে। মৃদু একটা ঝাঁকুনি খেয়ে কিছুটা পেছনে হেলে পড়লাম আমি। নৌকায় জমে থাকা পানি সেচতে লাগলাম বালতি দিয়ে। যখন আর একটু পানি থাকলো না, বালতিটা একপাশে রেখে দিয়ে আবার তাকালাম লঞ্চের যাত্রীদের দিকে। ধূসর চুলের সেই লোকটা স্থির দৃষ্টিতে আমাকে দেখছে এখনো। মনে হলো সিদ্ধান্ত নিতে পারছে না আমার ব্যাপারে। চোখাচোখি হলো ওর সঙ্গে। চোখ নামিয়ে নিয়ে পায়ের কাছে বসে থাকা কুকুরগুলোর দিকে তাকালো সে। আগেই বলেছি, শক্তিশালী গড়ন লোকটার, লম্বায় 6 ফুট তো হবেই। এবার খেয়াল করলাম চেহারাও সুন্দর ওর, কিন্তু বুড়োদের মতো চোখের পাতা ঝুলে পড়েছে। কোনার দিকে ঝুলে পড়েছে মুখটাও, ফলে কেমন একটা যুদ্ধংদেহী ভাব চলে এসেছে চেহারায়। নিচু কণ্ঠে মন্টগোমারিকে কি যেন বলল সে, শুনতে পেলাম না। অদ্ভুত সেই 3 জন লোকের দিকে তাকালাম। এরপর ওদের চেহারাটা দেখলাম শুধু, এবং দেখা মাত্রই কেন জানি না তীব্র বিরক্তি জাগলো মনে। যতবারই ওদেরকে দেখছি একই অনুভূতি হচ্ছে, বুঝতে পারছি না কারণটা কি। চামড়া বাদামি ওদের, হাতে পায়ে এমনকি আঙুলেও পট্টির মতো সাদা সাদা নোংরা কি সব যেন বেঁধে রেখেছে। আর শুধু পট্টিই নয়, কায়দা করে উষ্ণিশও পড়েছে। আধখোলা চোখে 3 জনই দেখছে আমাকে। সামনের দিকে বের হয়ে এসেছে ওদের নিচের চোয়াল। চোখ জলজল করছে সবার। লম্বা সোজা কালো চুল লেপটে আছে চাঁদিতে, অনেকটা ঘোড়ার চুলের মতো। বসে আছে এমন ভঙ্গিতে যেন যত জাতের মানুষ আছে সবার মধ্যে ওরাই সেরা। যথেষ্ট লম্বা 3 জনই, কিন্তু আমার সমান না কেউই। তবে একটা জিনিস লক্ষ্য করে অবাক হলাম, ওদের সবারই উরু ছোট আর মাকানো। লঞ্চের সামনের লাগ ঘেঁষে দেখা যাচ্ছে কালো চেহারা সেই লোকটাকে। অন্ধকারে যার চোখ দুটো জলজল করে উঠেছিল, আমার চোখে চোখ পড়া মাত্র দৃষ্টি ফিরিয়ে নিল সে। কিন্তু একটু পরপর চোরা চাহনিতে দেখতে লাগলো আমাকে। আশ্চর্য হয়ে খেয়াল করলাম বাদামি চামড়ার লোকগুলো একই কাজ করছে। আমাকে দেখছে, কিন্তু যেই আমি তাকাচ্ছি অমনি আরেক দিকে তাকিয়ে এমন ভান করছে যেন আমি নেই ওদের সামনে। ভাবলাম আমার মতো অচেনা একটা লোককে দেখে বোধহয় বিরক্ত হচ্ছে ওরা, তাই ওদের উপর থেকে দৃষ্টি সরিয়ে তাকালাম দ্বীপের দিকে। দ্বীপটা নিচু, গাছপালায় ভরা। তালগাছ চোখে পড়ে বেশি। এই জাতের তালগাছ আগে কখনো দেখিনি। সাদা সুতার মতো চিকন বাষ্পের একটা রেখা দ্বীপের একদিক থেকে উঠে যাচ্ছে অনেক ওপরে, তারপর ছড়িয়ে পড়ছে পালকের মতো। খেয়াল করলাম চর একটা উপসাগরে ঢুকে পড়েছি আমরা। নিচু একটা শৈলান্তরীপ দুদিক থেকে ঘিরে রেখেছে উপসাগরটাকে। ধূসর বালিময় সৈকত আস্তে আস্তে খাড়া হয়ে গিয়ে মিশেছে ঢালে, সমুদ্র তল থেকে 60 কি 70 ফুট উপরে। কিছু গাছপালা আর ঝোপঝাড় জন্মে আছে ঢালের এখানে সেখানে। সৈকত থেকে 30-35 ফুট ভেতরে দেখা যাচ্ছে বর্গাকৃতির কতগুলো পাথর, যেন প্রকৃতি আপন খেয়ালে দেয়াল বানিয়েছে। পরে জেনেছিলাম প্রবাল আর ঝামা পাথরের মিশ্রণে তৈরি হয়েছে ওসব পাথর। প্রাকৃতিক দেয়ালের উপর ছাদ, যেন দেয়ালটার মাথা ঢেকে উকি দিয়ে দেখছে আমাদেরকে। কিছুক্ষণ পর বুঝলাম দূর থেকে যেটাকে প্রাকৃতিক দেয়াল বলে ভাবছি সেটা আসলে কারো বাড়ি। ভাবলাম মন্টগোমারি, ওর সঙ্গের ওই বিশালদেহী লোক এবং অদ্ভুত লোকগুলো সবাই মিলে বোধহয় একসঙ্গে থাকে ওই বাড়িতে। পানির কিনারায় দাঁড়িয়ে আছে একজন লোক, অপেক্ষা করছে আমাদের জন্য।
দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে মনে হলো কিম্ভূত কিমাকার কিছু জন্তু যেন তাড়াহুড়ো করে ছুটে পালিয়ে গিয়ে লোকালো ঢালের ঝোপগুলোর ভিতরে। দ্বীপের আরও নিকটবর্তী হলাম আমরা, কিন্তু ওই জন্তুগুলোকে দেখতে পেলাম না আর। সৈকতে দাঁড়িয়ে থাকা লোকটা মাঝারি উচ্চতার, নিগ্রোদের মতো কালো চেহারা ওর, মুখটা বড়, ঠোঁট বলতে গেলে নেই, লম্বা লম্বা হাত, পা দুটো বাঁকানো, পায়ের পাতা লম্বা আর সরু, পশুদের মতো মুখের অনেকখানি বের হয়ে আছে সামনের দিকে। আমাদেরকে এক দৃষ্টিতে দেখছে সে। মন্টগোমারি আর ওর ধূসর চুলের সঙ্গীর মতো জ্যাকেট আর নীল পশমের প্যান্ট পরেছে। আরও কাছে এগোলো লঞ্চ, তখন অদ্ভুত এক কাণ্ড করে বসল লোকটা। সৈকতের এদিকে সেদিকে ছোটাছুটি শুরু করে দিল। আদেশের সুরে কি যেন বলল মন্টগোমারি। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল বাদামি চামড়ার লোক তিনজন আর ধূসর চুলো। অদ্ভুত কায়দায় নামিয়ে নিল লাগ দুটো। তীর ঘেঁষে বানানো ছোট্ট একটা ডকে লঞ্চ ভেড়ালো মন্টগোমারি। আমাদের দিকে ছুটে এলো সৈকতের লোকটা। ডকটা ছোটে হলেও যথেষ্ট লম্বা। জোয়ারের ঢেউ ঠেলে সেখানে ঢুকতে অসুবিধা হলো না আমার লংবোটের। লাফিয়ে সৈকতে নামলো মন্টগোমারির অনুচররা। বালতি দিয়ে কায়দা করে লঞ্চের হাল থেকে নৌকার দড়ি খুলে নামলাম আমিও। বাদামি চামড়ার লোক তিনজন আর সৈকতের সেই লোকটা মিলে মাল খালাসের প্রস্তুতি নিচ্ছে। ওদের বাঁকানো পাগুলোর দিকে তাকিয়ে আরেকবার আশ্চর্য না হয়ে পারলাম না। দেখলে মনে হয় ভুল জায়গায় সংযুক্ত হয়েছে পায়ের অস্থি। এই বিকৃতি নিয়ে কাজ করা তো দূরের কথা, ঠিকমতো নড়াচড়া করাও সম্ভব না, কিন্তু স্বাভাবিক ক্ষিপ্রতায় চলাফেরা করছে ওরা, যেন কোনো সমস্যাই নেই। মাঝে থেমেছিল, এখন আবার ঘেউ ঘেউ করছে কুকুরগুলো। ওগুলোর চেন হাতে নিয়ে সৈকতে নামলো ধূসর চুলের লোকটা। সঙ্গে সঙ্গে টান পড়ল সবগুলো চেইনে। জন্তুগুলো পারলে চেইন ছিঁড়ে লাফিয়ে পড়ে পা বাঁকা লোকগুলোর ওপর। নিজেদের মধ্যে অদ্ভুত কণ্ঠে কি যেন বলাবলি করল ওরা। সৈকতের লোকটা বোধহয় ভিনদেশি ভাষায় কিছু বলল। খেয়াল করলাম হাত তুলে লঞ্চের পেছন দিকটায় দেখাচ্ছে ওরা। স্তূপ করে রাখা কোনো কিছুর দিকে ইঙ্গিত করছে মনে হয়। কেন যেন মনে হলো ওদের এই অদ্ভুত ভাষা এর আগেও কোথাও শুনেছি, কিন্তু কোথায় মনে করতে পারলাম না। ছটা কুকুরের চিৎকার ছাপিয়ে গর্জে উঠল ধূসর চুলোর কণ্ঠ। সমানে আদেশ দিতে লাগলো সে। হাল ছেড়ে সৈকতে নামল মন্টগোমারি। নিজের লোকদের নিয়ে মাল খালাসের কাজ শুরু করে দিল। খিদেয় ভুগে আর রোদে পুড়ে এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে ওদেরকে কোনো সাহায্য করতে পারলাম না। কিছুক্ষণ পর আমার কথা মনে পড়ল ধূসর চুলের লোকটার। আমার পাশে এসে দাঁড়ালো সে। নাস্তা খেয়েছেন? ওর ঘন ভ্রুর নিচে ছোট কিন্তু অতি কালো চোখ জোড়ায় উজ্জ্বল দীপ্তি। প্রশ্নের জবাবে আমি কিছু বলার আগেই সে বলে উঠল, কিছু মনে করবেন না, দোষ আসলে আমারই। আমন্ত্রিত না হলেও তো আপনি আমাদের মেহমান। আপনার আরামায়েশের দিকে খেয়াল রাখা আমাদের কর্তব্য। তীক্ষ্ণ দৃষ্টিতে আমার চেহারার দিকে তাকালো। মন্টগোমারি বলল, আপনি শিক্ষিত লোক মিস্টার প্রেন্ডিক। বিজ্ঞান নিয়ে নাকি অল্প বিস্তর পড়াশোনা আছে আপনার। কথাটার মানে কি জানতে পারি? রয়্যাল কলেজ অফ সায়েন্সে কয়েক বছর পড়েছি আমি। বললাম, জীববিজ্ঞান নিয়ে সামান্য গবেষণা করেছি কিছুদিন। কথাটা শুনে সামান্য ভ্রু উঁচু করল সে। শ্রদ্ধার সুরে বলল, ঘটনাক্রমে আমরাও জীববিজ্ঞানী। এই দ্বীপ আসলে এক ধরনের বায়োলজিক্যাল স্টেশন। রোলারে উঠিয়ে পুমার খাঁচাটা টানছে বাদামি চামড়ার লোকগুলো। ঘাড় ঘুরিয়ে ওদেরকে দেখল সে। তারপর আবার বলল, আমরা বলতে আসলে আমি আমাকে আর মন্টগোমারিকে বুঝিয়েছি। যাই হোক, আপনি কবে ফিরে যেতে পারবেন বলতে পারছি না। বাইরের দুনিয়ার সঙ্গে তেমন একটা যোগাযোগ নেই আমাদের। দ্বীপের ধারে কাছে বছরে একটা কি দুটো জাহাজ আসে, কোনো কোনো বছর তাও আসে না। ঘুরে হাঁটতে আরম্ভ করল সে। সঙ্গীদের ছাড়িয়ে গিয়ে চলল ঢালে। তারপর প্রাকৃতিক সেই দেয়াল মানে বাড়িটার আড়ালে চলে গেল এক সময়। অন্য লোকদের নিয়ে কাজ করছে মন্টগোমারি। ছোট চাকার একটা ঠেলাগাড়িতে স্তূপাকারে সাজাচ্ছে লঞ্চে করে আনা মালপত্র। খরগোশের খাঁচাগুলোর সঙ্গে এখনো লঞ্চে রয়ে গেছে লামাটা। মাল তোলা শেষ হলে ঠেলাগাড়ির অবস্থা দেখে ভাবলাম কমপক্ষে 1 টন হবে ওটার ওজন। কিন্তু সে ব্যাপারে মোটেও চিন্তিত মনে হলো না বাদামি চামড়ার লোকগুলোকে। ঠেলতে শুরু করে দিল ওরা। এতক্ষণে কাজে ক্ষান্ত দিল মন্টগোমারি। এগিয়ে এলো আমার দিকে। আইপে কাকুয়ানহার ক্যাপ্টেনটা আসলে একটা শয়তান, বলল সে। ভালোই হয়েছে ওই জাহাজে করে সাগর পাড়ি দিতে হয়নি আপনাকে, নইলে ওই বজ্জাত ক্যাপ্টেন কি করতো আপনার কে জানে। আপনি আবার আমার জীবন বাঁচালেন। জীবন বাঁচিয়েছি কিনা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দ্বীপটা একটু ঘুরে ফিরে দেখলেই বুঝতে পারবেন কি বোঝাতে চাচ্ছি আমি।
আজব একটা দ্বীপ এটা। আপনার জায়গায় আমি হলে সাবধানে চলাফেরা করতাম। ইতস্তত করল সে। এদিক ওদিক তাকালো, কিছু একটা বলতে চেয়েও মত পাল্টে বলল, আসুন খরগোশের খাঁচাগুলো একটু ধরুন। ওর পিছু পিছু গিয়ে চড়লাম লঞ্চে। অতি কষ্টে একটা খাঁচা নিয়ে এলাম তীরে। বালির উপর নামিয়ে রাখা মাত্র খাঁচার দরজা খুলে দিল সে। অন্য দিক থেকে কিছুটা উঁচু করে ধরল খাঁচাটা, যাতে ভেতরে খরগোশগুলো বেরিয়ে যেতে পারে। গাদাগাদি করতে করতে বের হলো 15-20টার মতো খরগোশ। একটার ওপর আরেকটা পড়ে ধস্তাধস্তি করতে লাগলো। জোরে হাততালি দিল মন্টগোমারি। সঙ্গে সঙ্গে সৈকত বরাবর লম্বা পদক্ষেপে ছুট লাগালো জন্তুগুলো। যা তাড়াতাড়ি নাদুস নুদুস হ আর জনসংখ্যা বাড়া, বলল মন্টগোমারি। মাংসের খুব অভাব আমাদের। পালাচ্ছে খরগোশগুলো। তাকিয়ে তাকিয়ে দেখছি ব্র্যান্ডের একটা ফ্লাস্ক আর কিছু বিস্কিট নিয়ে ফিরে এলো ধূসর চুলের লোকটা। আমার দিকে বাড়িয়ে ধরে আগের চেয়ে অন্তরঙ্গ কণ্ঠে বলল, খেয়ে নিন। কথা না বাড়িয়ে খেতে শুরু করলাম তৎক্ষণাৎ। মন্টগোমারিকে সঙ্গে নিয়ে খরগোশ অবমুক্তকরণ চালিয়ে গেল ধূসর চুলো। আরও 20টার মতো খরগোশ ছাড়ল ওরা। পুমার খাঁচার সঙ্গে খরগোশের আরও 3টা বড় খাঁচা অবশ্য ঠেলাগাড়িতে করে নিয়ে গেছে বাদামি চামড়ার লোকগুলো। বিস্কিট খাওয়া শেষ করলাম, কিন্তু ছুঁয়েও দেখলাম না ব্র্যান্ডের ফ্লাস্ক। এ জীবনে মদ খাইনি কখনো, খাওয়ার ইচ্ছেও নেই। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন এইচ.জি. ওয়েলসের সায়েন্স ফিকশন উপন্যাস দ্য আইল্যান্ড অফ ডক্টর মরো। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।